আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। কি অবস্থা, সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে হুট করে একটু আগে একটা কথা মনে হলো যে লাস্ট সেমিস্টার তো যেটা মানে তোমাদের হাফ ছিল ফেস টু ফেস আর হাফ ছিল হচ্ছে তোমাদের অনলাইন বেসড আর কি। তো এই সেমিস্টারটা হচ্ছে আমাদের একদম ফ্রম বিগিনিং হচ্ছে অনলাইন। তো আল্লাহ যদি আল্লাহর রহমতে যদি পরিস্থিতি যদি ঠিক হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা তো ফেস টু ফেস ক্লাসে ফেরত যাব। আমরা ইনশাআল্লাহ আবার ক্যাম্পাসে যাব, সবকিছু আমাদের আগের মতো করে শুরু হবে। তা আমার মনে হয় যদি এটা নেক্সট সেমিস্টার থেকে ফেস টু ফেস শুরু হয়, এই অনলাইন ক্লাসের কারণে তোমরা হয়তো তখন ভার্সিটিতে যাবো সবাই, তখন হয়তো পিছন দিয়ে আসা কেউ একজন হয়তো বলো ভাই একটু সাইড দিয়েন, কারণ কেউ তো কাউকে চিনি না। আর আপনার একটা ছবি লাগা রাখবেন ক্লাসরুমে। না, ঠিক আছে, সেটা জি ডিফারেন্ট। স্যার। বাট আমার কাছে যেটা মনে হয় যে এরকম হইলে বলবো যে ভাই একটু সাইড দেন তো, এটাও বলবা না ভাই সাইড দে। জি স্যার, রেজন এমন করে স্যার। আমি কেন করবো আজব? আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, আমরা আজকে ক্লাসে চলে যাই। আগের ক্লাস পড়াগুলো বোঝা গেছে। আচ্ছা, এখন থেকে আমি চেষ্টা করব হচ্ছে তোমাদেরকে কিছু পিডিএফ প্রোভাইড করার। আর যেগুলো সরাসরি বই থেকেই পড়াবো আর পিডিএফ করতে পারতেছি না, সেগুলো হচ্ছে বইয়ের পেজ নাম্বারটা একদম ডিরেক্টলি বলে দিব। আর আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে আমার কাছে যে সফট কপি আছে, হার্ড কপিটা আমার কাছে নাই বইয়ের। ওই হার্ড কপি, বইয়ের হার্ড কপি আর তোমাদের সফট কপির সাথে দেখলাম যে মিল নাই। ইদার আমারটা অনেক বেশি পুরাতন, আর না হয় যে হার্ড কপিটা আছে এটা অনেক পুরাতন কপি থেকে এটাকে ইয়ে করা হয়েছে। আমারটা পুরাতন হওয়ার সম্ভাবনা বেশি। এখন তোমাদের কাছে যাদের কাছে বইটা আছে আর কি, হ্যাঁ, তাদের কাছে কোন এডিশন আছে? কারো কাছে কি হার্ড কপি আছে? স্যার আছে। কি কত এডিশন লেখা দেখো তো একটু। স্যার 2011 লেখা আমারটা। স্যার আমারটা হচ্ছে 2021-22 একটা স্যার। একেবারে লেটেস্ট এডিশনটা কি আছে স্যার? 21-22 থেকে হয়। 2010 স্যার 2011। ওল্ডটা পাইনি স্যার। মানে স্যার ওটার 2010-11 হার্ড পেয়েছি কপি স্যার। সফট কপিটা ইউজ করছি। আচ্ছা, এখানে যেটা আমি দেখছি হার্ড কপির সাথে তোমার সফট কপির, তোমার মেইন যে বেসিক যে কথাগুলা, এগুলা কিন্তু কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স যেটা সমস্যাটা হয়েছে আমি পেজে যেটা দেখলাম, স্যার পেজ নাম্বার চেঞ্জ আছে। পেজ প্লাস হচ্ছে পেজটা চেঞ্জ হয়েছে হচ্ছে চ্যাপ্টারের কারণে। যেমন তোমাদের রেজিস্ট্যান্স মেজারমেন্ট, সেটা মেবি তোমাদের বইতে হবে মেবি 13 চ্যাপ্টার, আর এখানে মেবি 14 15 চ্যাপ্টার চ্যাপ্টার। আছে। আবার কোন কোন বইতে 14 চ্যাপ্টারও জি পাওয়া স্যার, গেছে। 14 চ্যাপ্টারে আমার। আচ্ছা, তোমাদের বইয়ের সাথে মিল রেখে, হ্যাঁ, 2010 বা 11 এডিশন দিয়ে, তো কারো কাছে কি কোনো পিডিএফ আছে? আমি তো অনেক খোঁজাখুঁজি করে এটা পাইনি। কত কত স্যার নম্বর এডিশন দেখাতেই হবে। বললা? 11 নম্বর এডিশন না স্যার 11? 10-11। আর আরেকজন কি বললা, 21-22 বললা? স্যার 21-22, হ্যাঁ স্যার 2021-22 লেখা। এটা হয়তো ওই একদম যে লেটেস্ট। নীলক্ষেতে যেটা প্রিন্ট করছে ওইটাকে হয়তো 21-22 বলতেছে। 21-22 যদি কোনো স্যার এডিশন থাকতেও 19 থাকে। রিভাইস স্যার 19 রিভাইস এডিশন 2011 ভিতরে আবার লেখা। 19th 19। 19th, জি জি স্যার। স্যার, আমারটা স্যার 19th। আচ্ছা, এই যে 19th এডিশন আর আমার মনে হয় 11 এডিশন, 11th এডিশন, এগুলো মনে হয় খুব একটা ডিফারেন্স না। আমারটাতে বইতে দেখলাম, লেখা স্যার দেখলাম মনে হয় এখানে তো ভালো 1970। ডিফারেন্স পেয়েছি স্যার, যেটা ক্লাসরুম আপলোড দেওয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে ডিফারেন্স আছে। আমি তো এটা প্রথমে খেয়াল করিনি। আমি জানি যে শনির বইয়ে তোমার যত এডিশনই করুক না কেন, তার লেখার ভিতরে কখনোই কোনো চেঞ্জ আসে নাই, তেমন মেজর কোনো চেঞ্জ আসে নাই। টুকটাক হয়তো রাইটিং মিস্টেক যেগুলো আছে এগুলো হয়তো ইয়ে করা হয়েছে, কারণ এটা অনেক আগের বই। আমি জানি না রাইটার বাইচে আছে কিনা এখন। না, আমার কাছে যেটা আছে পিডিএফটা আপলোড করছে, সেটা পরে দেখলাম হচ্ছে 1978 এর, না জানি 85 এরকম কিছু একটা, অনেক পুরাতন। আচ্ছা, আমার যেটা কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, তোমরা যদি এই সফট কপিটা বের করতে পারো নেট থেকে, সো কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আর স্পেশালি আমার সাথে শেয়ার করে আমি এটা গ্রুপে দিয়ে দিব না, তাহলে তোমাদের হার্ড কপি প্লাস আমার যে সফট কপি থাকবে সেগুলোতে সিঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, সবাই মিলে যদি চেষ্টা করি, আমার মনে হয় কেউ না কেউ হয়তো পেয়ে যাবো। ওকে, একটু ট্রাই করো প্লিজ। ট্রাই করে যদি কেউ পাও, সিআর কাছে হ্যান্ড ওভার করে দিও, সিআর আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? কত সময় তো ফেসবুকে নষ্ট করো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেটা পড়বো হচ্ছে আমাদের আর্থ ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট, আন্ডারগ্রাউন্ড কেবলে এই দুইটা ফল্ট সম্পর্কে আমরা পড়ছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা ফল্ট বাকি ছিল আমাদের, তাই না? ওপেন সার্কিট ফল্ট। আচ্ছা, ওপেন সার্কিট ফল্টের ক্ষেত্রে একই সে উইডস্টোন ব্রিজ মেথডে নিয়ে আসবো। সো আমরা জানি এখানে একটা আর্ম, দুইটা আর্ম থাকে, একটা হচ্ছে পি একটা কিউ, আর বাকি জিনিসগুলো হচ্ছে ফল্টের নেচার অনুযায়ী আমরা চেঞ্জ করি, রাইট? সো যেহেতু এখানে ওপেন সার্কিট ফল্ট হয়েছে, দ্যাট মিনস একটা ওয়্যার এভাবে মাঝখান থেকে দুই পাশ থেকে ডিটাচড হয়ে গেছে, তার মানে এটার সাথে এটা কোনো রিলেশন নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই ফল্টের টেস্ট এন, এটা যদি আমরা টেস্ট এন বলি বা ইউটিলিটি সাইড বলি, ইউটিলিটি সাইড থেকে এখানে যেখানে ফল্ট হয়েছে তার ডিস্টেন্সটা কত দূরে। বেসিক যে আমাদের যে উদ্দেশ্যটা সেটা কিন্তু সবসময় কিন্তু একই জিনিস, ফল্ট লোকেশন বের করা। আচ্ছা, তো আমরা যখন ওভারহেড ট্রান্সমিশন লাইনগুলো দেখি অনেক উপরে, তাই না? তিনটা, যদি ওয়াই কানেকশন হয় তাহলে চারটা, যদি ডেল কানেকশন হয় তাহলে তিনটা। সো ওভারহেড ট্রান্সমিশন গুলার ভোল্টেজ আমি বলছিলাম যে 11 কিলো ভোল্ট থেকে শুরু করে 1100, এটা ইউএসএ তে আছে, ইউরোপও থাকতে পারে। এখন এত হাই মানের যখন একটা ভোল্টেজ যখন যায়, আমাদের আর্থ বা কমন গ্রাউন্ড বা সয়েল, এটা তো সব জায়গাতে কমন, রাইট? তো আমরা এটা জানি ক্যাপাসিটর যে বেসিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতরে দুইটা কন্ডাক্টর থাকবে এবং দুইটা কন্ডাক্টরের একটা মাঝখানে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে এটাকে সেপারেট করা হয়, হতে পারে এয়ার, হতে পারে অন্য যে কোনো ধরনের ইনসুলেটর। তো এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা হয়, বেসিক্যালি হাই পটেনশিয়াল ডিফারেন্স। সো বলে স্যার ব্যাটারিও অলমোস্ট সেম। হ্যাঁ, তো একইভাবে দেখো এখানে কিন্তু সেটা ক্যাপাসিটর নেচার কিন্তু এখানে আমরা পাচ্ছি। মানে এই লাইনটা যত দূর পর্যন্ত গেছে, প্রত্যেকে একটা কি আছে, এখানে একটা ইলেকট্রিক্যাল থাম্ব থাকে, আবার এখানে আসে আরেকটা কি ইলেকট্রিক্যাল একটা পিঙ্ক হওয়া শুরু করে। তা আমি যদি এটাকে এতটুকু যদি আমি এক্সট্রা মিটার যদি আমি এখানে না রাখতাম, যদি একবার টার্ন করে বাঁধতাম, তাহলে কি হতো, উইন্টারে এটা সিঙ্ক হওয়ার কারণে এটা ছিঁড়ে যেত, তাই না? তো এই কারণে এতটুকু লুজ করে এটা বাঁধা হয় এবং এটাকে বলা হয় স্যাগ। ওকে, তো আমি এখন স্যাগ নিয়ে কথা বলতেছি না, এটা পাওয়ার সিস্টেমে তোমরা অনেক ডিটেলস পড়বা, স্যাগ কেন দরকার, স্যাগ কিভাবে ক্যালকুলেট করতে হয়। তখন এই যে ওয়্যার গুলা এখানে কি থাকে, এগুলো তো এসির ক্ষেত্রে কি হয়, পজিটিভ নেগেটিভ বলতে কিছু আছে নাই। তো পৃথিবীর বিভব কত? 0 0 ভোল্ট পটেনশিয়াল, ঠিক আছে? তো এখান থেকে উপর দিয়ে একটা কি গেছে, অলওয়েজ একটা পজিটিভ লাইন গেছে, সবগুলাই কিন্তু লাইন এ বি এন্ড সি, ঠিক আছে, লাইভ লাইন। তো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি এই গ্রাউন্ডের সাথে কি একটা পটেনশিয়াল ডিফারেন্স দেখতে পাচ্ছে না? হ্যাঁ, বলো যে তাহলে এটা তো খুব একটা বেশি না, বড় না, হ্যাঁ হইতে পারে। এটা হচ্ছে এই লাইনের ভোল্টেজ কারেন্ট ইন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। যদি 11 কিলো ভোল্ট হয় তাহলে ক্যাপাসিটেন্স ভ্যালু খুব কম হবে, যদি ভোল্টেজ বেশি হয় তাহলে ক্যাপাসিটেন্স ভ্যালু অনেক বেশি হবে। মানে এখানে একটা হাই পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। সো এইগুলো একটা লাইন ক্যাপাসিটেন্স বলে এগুলাকে। তো এইটা কেন দরকার, এটা হচ্ছে আজকে এখানে যেহেতু এই টার্মিনাল গুলো ওপেন হয়ে গেছে, সো আমি বলতে পারি এগুলো প্রত্যেকটা গ্রাউন্ডের সাথে করে একটা একটা করে আলাদা করে ক্যাপাসিটেন্স ক্রিয়েট করছে।
যখন এটা ফল্ট হইতো না তখন এটাকে বলতে পারি যে একটা টোটাল একটা ক্যাপাসিটেন্স সি, যেহেতু ফল্ট হয়েছে আমি আলাদা আলাদা দুইটা ক্যাপাসিটেন্স এখানে বের হয়েছে। তো যেহেতু এখানে দুইটা ক্যাপাসিটেন্স বের হয়েছে এবং এটা ফিক্সড, যেহেতু ফল্ট হয়েছে ওপেন সার্কিট হয়ে গেছে এবং এই ক্যাপাসিটরের মান ফিক্সড, এটার মানও ফিক্সড। তো আমাদের যেটা বের করতে এই টেস্ট এন্ড 1 থেকে এটা ডিসটেন্স বের করতে হবে, এটাকে ধরে নিলাম L1 আর এটা হতে পারে L2, এর অলরেডি লেখা আছে নিচে। তো আমাকে কি করতে, ব্যালেন্স করতে হলে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স সেটাকে সরি ক্যাপাসিট্যান্স সেটাকে ধরে নিলাম হচ্ছে CS, সেটাকে ভেরি করে হচ্ছে আমাদের পুরো ব্রিজটাকে আমরা ব্যালেন্স করতে পারি, অথবা P এবং Q কে চেঞ্জ করে করা যায়। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট এবং ডিজায়ার অনুযায়ী আমাদের হচ্ছে কোনটাকে ভেরিয়েবল ধরতে হবে, কি করতে হবে সেটা আমরা জানি। ওকে, এখন ধরে নিলাম হচ্ছে C1 ক্যাপাসিট্যান্সটা কি, C2 কি, capacitance value from test and 1 to fault, capacitance value from test and 2 to fault, উল্টা দিক থেকে। তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স এখানে কি বলতে পারি, দুইটা কেন যোগ হলো, কারণ দুইটা প্যারালালি আছে, আমরা জানি ক্যাপাসিটর গুলো প্যারালালি অ্যাড হয়। স্যার এখানে কি ফল বলতে সার্কিটটা ওপেন হয়ে গিয়েছে Right. গ্রাউন্ড থেকে? না, এখানে জাস্ট ওপেন হয়েছে, এমন হতে পারে না যে জাস্ট ওপেন হয়েছে, কারণ কি তোমার আন্ডারগ্রাউন্ডের যে কেবল গুলা থাকে এটা তো একটা টানেলের মধ্যে দিয়ে যাবে, তাই না? এখন এই ওয়্যারগুলোর উপরে কিন্তু একটা হিউজ একটা ইনসুলেটর আছে। তো ইনসুলেটর থাকার কারণে সেটা ছিঁড়ার পরে সেটা এমনও হইতে পারে যে সে কানেক্ট হয় না এটার সাথে, কিন্তু ওভারহেড যে ট্রান্সমিশন লাইনগুলো আছে ওগুলা ছিঁড়লে মাস্ট বি হয় এটার সাথে এটা শর্ট হয়ে যাবে, নাহলে এটা গ্রাউন্ডের সাথে শর্ট হবে বা তিনটা একসাথে শর্ট হবে। ওপেন সার্কিট ফলটা এখানে খুবই কম হয়, শর্ট সার্কিট বা আর্থ ফলটা সবচেয়ে বেশি হয়, এবং এটার উপর ডিপেন্ড করে ফল্টের বিভিন্ন ক্লাসিফিকেশন, যেমন লাইন টু লাইন ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ট্রিপল লাইন ফল্ট, ঠিক আছে, যেগুলো তোমরা পাওয়ার সিস্টেমে দেখতে পারবে। তাহলে যখন আমি এই ক্যাপাসিটরকে ভেরি করে যখন আমি এটাকে ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসলাম, তাহলে কি আমি এই ফর্মুলাটা লিখতে পারি না, P/Q, এখানে আমি যদি C1 টাকে ধরি প্রথমে এতটুকুর জন্য, এভাবে যদি আমি এটা চিন্তা করি, কারণ কি এখানে তো একটা গ্রাউন্ড, সো আমি যদি এইটাও ইন্ডিভিজুয়াল একটা গ্রাউন্ড, এটাও একটা ইন্ডিভিজুয়াল গ্রাউন্ড আছে, এবং সবগুলো গ্রাউন্ড কি একসাথে ইন্টার কানেক্টেড না, লাইক ব্রেডবোর্ড। জি স্যার। সো আমি কি লিখতে পারি, P/Q ইকুয়াল কি লিখতে পারি, C1 এর ইম্পিডেন্স আর হচ্ছে এখানে যেটা আছে CS এর ইম্পিডেন্স, রাইট? সো এটাই কিন্তু এখানে এইভাবে লেখা হয়েছে, জাস্ট এগুলোকে সিম্পলিফাই করা হয়েছে, এটাকে আরো ব্রেকডাউন করা হয়েছে, দুই সাইড থেকে যে ওমেগা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এক্স্যাক্টলি C1 ইকুয়াল টু আমরা এটা পাইছি। আবার আমরা জানি যে ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা সেটা হচ্ছে কি 2s পাই এপসিলন ডিভাইডেড বাই লন হচ্ছে হোল ডায়ামিটার ইনার ডায়ামিটার, ঠিক আছে, ইনটু তার লেংথ যত বেশি হবে দ্যাট মিন্স আমি কি বলতে পারি তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু তত বেশি হবে। সো এখান থেকে আমার জানা দরকার হচ্ছে লেংথের সাথে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কি। তাহলে সি যদি এই টোটাল সি যদি টোটাল লেংথের প্রপোর্শনাল হয়, সো আমি বলতে পারি তাহলে C1 ডেফিনেটলি তার কারণে এই যে লেংথের কারণে যেই ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়েছে সেটাও কি তার সাথে প্রপোর্শনাল। একইভাবে C2 টাও একই কথা হবে। আচ্ছা, তাহলে যেহেতু C1 প্রপোর্শনাল টু L1, সো আমি বলতে পারি ডেফিনেটলি C1 ডিভাইডেড বাই L1 ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, এটা হইতে পারে K বা এনি কনস্ট্যান্ট ইউ এজিউম। তাহলে যদি C1 and C2 ইন্ডিভিজুয়ালি যদি L1 and L2 এর সাথে প্রপোর্শনাল হয়, L2 এর সাথে প্রপোর্শনাল হয়, তার মানে তাদের যে যোগফল C সেটাও তো কি L এর সাথে প্রপোর্শনাল হবে, বলা যায় না? তো সেটাকে আমরা কি লিখতে পারি, C1 প্লাস C2 প্রপোর্শনাল টু L। তো একইভাবে লিখতে পারি এই জিনিসটাও কি তাদের যে রেশিও সেটাও কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, হে ক্যাপাসিট্যান্স যতই বাড়বে দূরত্ব তত বাড়বে তাদের রেশিও কি সেম থাকবে। তাহলে আমরা এখান থেকে কি এটা লিখতে পারি C1 বাই L1 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ডিভাইডেড বাই L, এখানে কি C বাই L লিখতাম আর কি, তো সেটাকে ব্রেকডাউন করে C1 প্লাস C2 লিখছি। তাহলে আমি কি আমার যে ফার্স্ট ফল্ট লোকেশন টেস্ট N2 দ্য ফল্ট লোকেশন L1 এটা পেয়ে গেছি না? জি স্যার। এটা তো আমাদের কি ডিজায়ার্ড ইকুয়েশন। এখন আমাদের যদি ফল্ট লেংথ বা লোকেশন দেয়া থাকে এবং টোটাল লেংথ দেয়া থাকে যে কোনো একটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু, যেমন এটা আমাদের নোন,
টোটাল ক্যাপাসিট্যান্স ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা কি আননোন ক্যাপাসিট্যান্স ভ্যালু বের করতে পারবো? মানে কোশ্চেন যেভাবে থাকে, তুমি যদি ফর্মুলা জানো এবং এই ব্রিজটা সম্পর্কে বোঝো, নোটেশন সম্পর্কে জানো, তাহলে তুমি যে কোনো ধরনের ম্যাথই করতে পারবে। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখবো হচ্ছে একটা সমস্যা, the main factors on which earth resistance depends। আচ্ছা, এটা আসলে আমি যদি একটু পরে পড়াই সুবিধা হয়। এখন চলে যাবো হচ্ছে আমরা পৃথিবীর যে রেজিস্ট্যান্স সেটা কিভাবে মেজার করতে হবে, ঠিক আছে? পৃথিবীর রেজিস্ট্যান্স বলতে বেসিক্যালি আর্থিং এর রেজিস্ট্যান্স বের করা আর কি। হ্যাঁ, তো একটা হচ্ছে ফল অফ পটেনশিয়াল মেথড, আর্থ টেস্টার, সয়েল রেজিস্টিভিটি টেস্ট মেথড। আর একটা হচ্ছে সিলেক্টিভ এন্ড স্টেকলেন মেথড। তো আমরা আজকে এটা দেখব, ফল অফ পটেনশিয়াল মেথড। তো ফল অফ পটেনশিয়াল মেথডে যেটা করা হয়, প্রথমে আমাদের পৃথিবীর মধ্যে একটা ইলেকট্রোড ফিক্স রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ই। এটাই বেসিক্যালি আর্থ ইলেকট্রোড বলা হয় আর কি। তো তার কোন একটা ডিস্টেন্সে, মেবি 100 মিটার ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে 100 মিটার। আর একটা ইলেকট্রোড, সেটাকে বলতেছি হচ্ছে অক্সিলারি ইলেকট্রোড, যেটা কিনা আর্থ ইলেকট্রোড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এখন কি করলাম, এই দুইটার মধ্যে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম। ভোল্টেজ সাপ্লাই দিয়ে এখন আমি যদি এই দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বের করতে পারি ভি, এবং তার মধ্যে যে পরিমাণ একটা এমিটার বসাই দিলে তার মধ্যে যে পরিমাণ কারেন্ট বের যাচ্ছে সেটা যদি জানি, তাহলে আমি কি করতে পারি, এই যে টোটাল যে ডিস্টেন্স, এটার কারণে যে পরিমাণ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে সেটা থেকে বলে আমি আর্থ রেজিস্ট্যান্স। তাহলে আমি এটা বলতে পারি না ভি অফ ইবি ডিভাইড বাই আই। স্যার এটা আগে বলবো। কোন জায়গাটা থেকে আরেকবার বলবো? স্যার ইলেকট্রোড যে বলেছেন, এটা হচ্ছে আর্থ ইলেকট্রোড, একটা ইলেকট্রোড বসাইছি। ইলেকট্রোড মানে কি, যার মধ্যে যে ইলেকট্রিসিটি ফ্লো করাইতে পারবো, তাই তো? জি স্যার। জাস্ট লাইক অফ কন্ডাক্টর। এখানে একটা বসাইলাম আর এখানে একটা ফিক্সড ডিস্টেন্সে বসাইলাম বি। এখন কি করলা, তাদের মাঝখানে যদি আমি একটা ভোল্টমিটার বসাই দিই ভি, এখন ভিতরের দিকে তাকানোর দরকার নাই কি আছে এখানে, এ আছে না কি আছে এগুলো দেখার দরকার নাই, ভি দিয়ে দিলাম। অলওয়েজ সে কি করবে, ভোল্টেজ মেজার করতেছে। আর এখান থেকে কি পাচ্ছি আমরা, এমিটার দিয়ে কারেন্ট পাচ্ছি। সো আমি কি বলতে পারি, এটা রেশিও থেকে রেজিস্ট্যান্স এতটুকু ডিস্টেন্সের যে 100 মিটারের, সেটা রেজিস্ট্যান্স বের করতে পারি। এখন কথা হচ্ছে, যদি সব জায়গায় কি একই সয়েল ডেনসিটি থাকবে, একই ওয়াটার ডেনসিটি থাকবে, শিওর তুমি? আছে। সো আমাকে যেটা কি করতে হবে, যদি আমি একুরেসি বাড়াতে চাই আমার আর্থ রেজিস্ট্যান্সে, তার মানে আমি কি করতে হবে, বিভিন্ন পয়েন্টে আমার কি রেজিস্ট্যান্সের ভ্যালু নিতে হবে। নিয়ে যদি আমি এটাকে এভারেজ করি, তাহলে তো কি পাবো, আমি এক্সাক্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবো। ঠিক আছে, এই কাজটাই করলাম। সেটা করার জন্য আমরা কি করলাম, কারণ কি, তুমি তো এখানে সাপ্লাই দিচ্ছ তাই না, এখানে যে ভোল্টমিটার দিছো দুইটা ইলেকট্রোডের মাঝখানে, এখানে যদি তুমি ভোল্টমিটার রাখো তাহলে অলওয়েজ কি ব্যাটারির সমান ভোল্টেজ তুমি এখানে পাবা, তাই না? এখান থেকে আর মেজার করার দরকার আছে, লাগবে না। কিন্তু এই এমিটারের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এই এমিটারে যে কারেন্ট যাবে তাদের ডিসটেন্সের কারণে, সেটাকে তুমি যদি তাদের পটেনশিয়াল ডিফারেন্স সেটা দিয়ে তুমি ভাগ করো, তাহলে ওই জায়গার রেজিস্ট্যান্স তুমি পেয়ে যাবা। তাহলে আমি যেটা বললাম, যেহেতু সয়েল ডেনসিটি এবং ওয়াটার ডেনসিটি, সয়েল ড্রাইনেস সব জায়গায় যেহেতু ইউনিফর্ম না, ভ্যালু নিতে হবে। তার মানে এই বি ইলেকট্রোডটাকে বিভিন্ন যদি পয়েন্টে আমি বসাইতে পারি, তাহলে যেটা করতে পারবো, আমি যে রেজিস্ট্যান্স গুলো পাবো প্রত্যেকটা পয়েন্টের জন্য, যেখানে যেখানে স্লাইডিং করব, সেই পয়েন্টে সবগুলো একসাথে এভারেজ করলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হবে ওই মোটামুটি একুরেট একটা ভ্যালু আর কি, এররটা কমে আসবে। তাহলে সেটা করার জন্য যেটা করলাম, আমরা পুরো সেটআপটা যা আছে তাই রাখলাম, সেখানে একটা আরেকটা অক্সিলারি ইলেকট্রোড এ বসাইলাম, বিটাকে আমি চেঞ্জ করতেছি না, কারণ বি এর জন্য কি আমি একটা রেজিস্ট্যান্স পেয়ে গেছি না, ইবি, সেটা যা আছে তাই থাকুক। এখন দেখবো হচ্ছে আমি এটাকে জাস্টিফাই করতে পারি কিনা। তাহলে যে কোনো একটা পজিশনে আর একটা ইলেকট্রোড এ বসালাম, যেটা কিনা আমি আমার একটা গ্রাফ প্লট করতে হবে। ঠিক আছে, যেখানে থাকবে হচ্ছে, এখানে থাকবে রেজিস্ট্যান্সের ভ্যালু আর এখানে থাকবে হচ্ছে তার ডিসটেন্স। ওকে, তাহলে এখন এটা যখন একেবারে এখানে থাকবে এই পয়েন্টটা, তাহলে আমি কি বলতে পারি, একদম কি শর্ট হয়ে গেল না? যদি শর্ট হয়ে যায় তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত আসবে, 0।
তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কি 0। একটা সময় পরে এটাকে স্লাইড করো, বিটাকে চেঞ্জ করা যাবে না, স্লাইড করতে থাকো, কারণ এর মধ্যে আমরা কোনো ধরনের এই মুহূর্তে কোনো ভোল্টেজ দিব না। না দিলে কি হবে, আমার এখানে তো কি প্লাসটা আছে, সো আমি যে এখানে নেগেটিভটা দিচ্ছি সে কিন্তু নেগেটিভটা কিন্তু পাচ্ছে, মানে এভরি টাইমস কিন্তু আমি এ এবং ই এর মধ্যে কিন্তু ভোল্টেজ কিন্তু মেজার করতে পারতেছি। ঠিক আছে, এটা করা যায়, অথবা বিটাকে যেখানে আছে সেখানে রাখে আবার এটা কানেকশনটা আমরা এখানে দিতে পারি, বাট রেশিওটা হচ্ছে আমার হচ্ছে মেইন। ঠিক আছে, আচ্ছা তখন আমি কি করব, যখন আমি এটাকে প্লট করব দেখবা হচ্ছে প্রথম দিকে যখন ডিসটেন্স বাড়ে, এটাকে এই পয়েন্টটাকে সরাতে সরাতে একবার এখানে আসলাম, এটাকে বললাম সি, তারপরে ডি, তারপরে ই, এফ, বিভিন্ন পয়েন্টে ইলেকট্রোডটাকে বসাচ্ছি, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা আলাদা আলাদা করে তাদের ভোল্টেজ মেজার করতেছি এবং কারেন্ট মেজার করতেছি। তাহলে ইনিশিয়ালি দেখবা যে ইলেকট্রোডটা বাড়ানোর সাথে সাথে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও বাড়তেছে, দ্যাট মিনস এ ভি বাই আই রেশিওটা বাড়তেছে। একটা সময় পরে যে দেখবা এটা আর চেঞ্জ হচ্ছে না। মানে কোন একটা ডিস্টেন্সের জন্য ধরো এতটুকু থেকে এতটুকু আসা পর্যন্ত এটা যা ছিল তাই আছে, হঠাৎ করে যখন এটা বি এর কাছাকাছি চলে আসছে, বিটা যেখানে ছিল আর হঠাৎ করে আবার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়া শুরু করছে, দ্যাট মিনস আমাদের যেখানে এইগুলা চেঞ্জিং সেখান থেকে কি আমরা গ্রাফের যদি ভ্যালু নেই সেটা কি ঠিক আসবে নাকি ভুল আসবে? ভুল আসবে। কেন, তোমরা ওসিসি কার্ভ করছো, ওপেন জি সার্কিট স্যার, করা আছে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ? ইয়েস স্যার। তাহলে মানে যখন তোমরা রেশিও নিছিলা কি এই জায়গার নিছিলা নাকি এই জায়গার নিছিলা? স্যার স্যাচুরেশন অবস্থায়। স্যাচুরেশনের আগে নিতে হবে, সেটা ওটা আলাদা হিসাব। কিন্তু জি স্যার। আমাদের এখানে কি যদি স্টেবল ভ্যালু পেতে চাই তাহলে আমার কি হবে, যেখানে স্যাচুরেটেড হয়েছে সেখানেই তো বেসিক্যালি ফিক্সড। জি স্যার। তাহলে এই অবস্থায় এই ক্ষেত্রে আমার যে রেজিস্ট্যান্স গুলো পাচ্ছি এগুলা কি কাছাকাছি না, হ্যাঁ স্যার। বা অলমোস্ট সেম? হঠাৎ করে আবার কি এখান থেকে চেঞ্জ হওয়া শুরু করছে, এখান থেকে হয়তো কিছু দূর যাওয়ার পর আবার এটা স্টেবল হবে বা নাও হতে পারে। দ্যাট মিনস আমার এই যে 100 মিটার যে ডিস্টেন্স সেটার ক্ষেত্রে যে জায়গাটা স্টেবল থাকবে সেটা হবে আমার সেই জায়গার নমিনাল রেজিস্ট্যান্সের ভ্যালু। বোঝা গেছে? এটা হচ্ছে ফুল এক্সপেরিমেন্টটা, বুঝছো কিনা দেখো। স্যার চেঞ্জ গুলো আসতেছে হচ্ছে কি সয়েল ডেনসিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন এটার জন্য। ডেফিনেটলি, আর প্রথম দিকে যেহেতু আমার সবচেয়ে কাছাকাছি ছিল, শর্ট সার্কিট যখন থাকবে তখন কি, তখন তো স্যার যখন জিরো। কি জিরো হবে না? তো যখন আমার রাস্তা যতই বাড়বে তত কি হবে, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিফারেন্স বাড়বে, কারেন্ট কমবে, কারণ রেজিস্ট্যান্স বাড়লে কি কারেন্ট কমবে। কিন্তু প্রথম দিকে চেঞ্জটা খুব বেশি থাকবে যে কোনো কিছুতেই। কিন্তু আমাদের যদি একুরেট ভ্যালু পাইতে হয় তাহলে কি করতে হবে, আমি একটা লং ডিস্টেন্সে আমাকে ভ্যালু নিতে হবে। আমি দেখতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র 100 মিটারে সে কেমন রেসপন্স করে। বলতে পারো যে স্যার বি এর পরে এখানে 110, এখানে হ্যাঁ এখানে ডিফারেন্ট আসতে পারে, কিন্তু আমি আমার যতটুকু দরকার ততটুকু ডিস্টেন্সে আমার গ্রাফ প্লট করার পরে যেখানে আমার সবচেয়ে ফ্ল্যাট কার্ভটা আসবে সেটা হবে আমার ওই সিস্টেমের জন্য বা ওই দূরত্বের জন্য নমিনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, জি স্যার। ওসিসি কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই পয়েন্টে কিন্তু ভ্যালু নেই না, কিন্তু এই কারণ কি, এই একটা ক্ষেত্রে যে কি হয় যে আমরা যতই কি কারেন্ট দিই না কেন ভোল্টেজ আর কি বাড়ে না, কারণ কি প্রত্যেকটা জেনারেটর একটা ফিক্সড আউটপুট, রেটেড আউটপুট থাকে। তুমি যতই ফিল্ড কারেন্ট বাড়াও না কেন আর কি ভোল্টেজ বাড়বে না। আচ্ছা আমি ওইদিকে যেতে যাচ্ছি না, এটা বোঝা গেছে? এখানে ওই আমি যে কথাবার্তাগুলো এতক্ষণ ধরে বলছি এখানে এগুলা লেখা আছে, তো তোমরা চাইলে বই থেকেও পড়তে পারো, বইয়ের পেজ নাম্বারটা আমি এই মুহূর্তে জানা নাই, একটু দেখে নিও, কারণ আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা এখান থেকে পড়লেও পারো। এটা ফিগার গুলো ঠিক থাকলে হবে, ইকুয়েশনটা ঠিক থাকতে হবে, বাকি কথাগুলো তোমার নিজের ভাষায় লিখবা। এখানে যদি কোনো কোশ্চেন না থাকে আমি আসলে পরের টপিকে চলে যাব। কার কোনো প্রবলেম আছে?
তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছে, রাইট? আজকে আমি তোমাদের মারি লুপ টেস্ট আর হচ্ছে বার্লে লুপ টেস্টের দুইটার ম্যাথ করাই দিব। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি? Yes, sir. আচ্ছা, ম্যাথের ল্যাঙ্গুয়েজটা আগে পড়বো, পরে একটা বোঝার চেষ্টা করবো আগে। ইন এ টেস্ট for a fall to earth by my loop test, the faulty cable has a length of 5 point কত 5.2 কিলোমিটার, তাই না? তাহলে এটা কি হবে, ক্যাপিটাল এল নাকি স্মল এল? কি হওয়া উচিত? ফল্টি কেবল, তাই না? স্মল এল হওয়া উচিত না? আমি তো বলি নাই যে টোটাল সাউন্ড কেবল আর ফল্টি কেবল টোটাল 5.2 কিলোমিটার। ওকে, the faulty cable is looped with a sound cable of the same length and cross section area. That means এটা হচ্ছে শুধুমাত্র স্মল এল আর দুইটা মিলে হবে ক্যাপিটাল এল বা টুয়াইস এল। The resistances of ratio arms are 100 ohm and 41.2 ohm at balance. Calculate the distance of fault from the test end. তার মানে আমাকে কি বের করতে হবে? টোটাল এল। কেন টোটাল লেন্থ বের করতে হবে? আমাকে বলছে যে টেস্ট এন্ড থেকে যদি মারে লুপ টেস্টে যাই, টেস্ট এন্ড যদি এটাকে আমি টেস্ট এন্ড বলি বা এটাকে টেস্ট এন্ড বলি, তাহলে টেস্ট এন্ড থেকে আমার যে ডিসটেন্স সেটা কত, এক্স। এক্স স্যার, হ্যাঁ ঠিক আছে। আমাকে এটার ভ্যালু বের করতে হবে। ফল্ট এন্ড বলছে, টোটাল ডিসটেন্স তো বের করতে বলে নাই। আমার টোটাল ডিসটেন্স তো দেয়া আছে এখানে, এবং পি এবং কিউ এই দুইটা ডিসটেন্সের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এখন কোশ্চেন করতে পারো স্যার এখানে পি আর কিউ তো বলা নাই এইভাবে, এখানে বলা আছে দা রেশিও আর্মস এর ভ্যালু গুলা দেওয়া আছে। কোনটাকে পি ধরবা কোনটাকে কিউ ধরবা, এরকম যখন কোনো রেশিও দেওয়া থাকবে তখন যেটা একটু বড় সেটাকে ধরবা হচ্ছে পি আর এটাকে ধরবা হচ্ছে কিউ। তো আমরা এরকম কোনো কনফিউজিং কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব না, আমি হচ্ছে সরাসরি ওখানে মেনশন করে দিব কোনটা পি কোনটা কিউ। ঠিক আছে, তো আমি ম্যাথে চলে যাই। তো নরমাল ইকুয়েশন তো এটা, তাই না? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স। আচ্ছা, তো ওখান থেকে আমি কিসের ভ্যালু বের করবো? প্রথমে এক্স দেখলাম, এমনি তো আমাকে এটাই বের করতে হবে। এখানে কিউর ভ্যালু কত? 41.2, আর দুইটা মিলে হচ্ছে 100 প্লাস 41.2 হচ্ছে 141.2। এটা ভ্যালু আমরা জানি না। আচ্ছা, তাহলে এটা ইন্টু এক্স প্লাস আর এভাবে রেখে দিলাম। আচ্ছা, এখন ধরে নেওয়া হচ্ছে L1 with the distance of fault, এটা হচ্ছে রেজিস্টরের ভ্যালু, আর L1 হচ্ছে ডিসটেন্স। সরি, আমাদেরকে L1 বের করতে হবে, এক্স না। এক্স তো হচ্ছে রেজিস্টরের ভ্যালু, মানে ওই লেন্থ পর্যন্ত তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা। একই কথা, যদি আমি এটা বের করতে পারি এটাও বের করতে পারবো, অথবা এটা জানলে এটাও বের করতে পারবো। ওকে, L1 with the distance of the fault from test end, L with the length of each cable and R resistance per unit length. আমি ধরে নিছি হচ্ছে L with the length of the each cable, প্রত্যেকটা লেন্থের কেবলের লেন্থ হচ্ছে L, এবং R হচ্ছে প্রতি ইউনিট, যদি ধরি মিটার, তো প্রতি মিটারের
বলতে পারি হচ্ছে আর ওহম বা আর ওহম পার মিটার। তাহলে এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আর এর ইউনিট কি হবে, ওহম পার মিটার না, আর এল এর ইউনিট কি হবে, মিটার। তাহলে দুইটা কাটাকাটি গেলে কি থাকে, ওহম থাকে না। তার মানে এক্স যে রেজিস্ট্যান্স, এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এক্স যদি আর এল 1 হয়, তার মানে কি আবার আর একটা ডিস্টেন্স কি আর আছে না, আর তো কত আমি জানি না। দ্যাট মিনস আমি এটা বলতে পারি দুইটা মিলে যেটা হবে সেটা হবে টুয়াইস আর এল। এল ওয়ান বলতেছি এটাকে, কথা বোঝার চেষ্টা করো, তার ডিস্টেন্স কত আমি এল ওয়ান ধরে নিছি না, কিন্তু আবার আমরা এটা কি জানি, এই দুইটা মিলে কত হবে টোটাল এল হবে না। জি স্যার। কিন্তু আমি এতটুকু বলছি এল ওয়ান, কিন্তু এখান থেকে এতটুকু কি হবে, যদি আমি বলতাম এল টু, এল টু কি আমি জানি, জানি না তো, কিন্তু আমি এটা বলতে পারবো এই দুইটা মিলে কত হবে, টুয়াইস এল হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আর প্লাস এক্স যদি বলি যে টোটাল যে রেজিস্ট্যান্স সেটা কি টুয়াইস আর এল হবে না, কারণ এতটুকু হচ্ছে এল আর এতটুকু হচ্ছে এল, এই এল দুইটা মিলে কি হবে, টুয়াইস এল হবে না। হ্যাঁ স্যার। ওকে, যে টুয়াইস আর এল হয়। এখন এই যে এখানে তিনটা ইকুয়েশন পাইছি, হ্যাঁ এটা একটা, এটা একটা, এই যে এটা একটা, এটা একটা, আর এটা একটা, তিনটাকে তুমি যদি সিম্পলিফাই করো একসাথে, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে এল ওয়ান ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, তিনটাকে জাস্ট একসাথে সিম্পলিফাই করবা, দেখবা যে এটা পেয়ে যাবা। আমার দরকার কি এল ওয়ান বের করা না, আমার কি এল ওয়ান তো রাখতে হবে, এল ওয়ান তো আমি চেঞ্জ করতে পারবো, পারবো না। আর প্লাস এক্স ইকুয়াল টু কি বসাইতে পারি আমি এখানে, টুয়াইস আর এল। আবার এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা যদি আবার এখানে বসাই দিই, সবকিছু মিলে আমি যদি সিম্পলিফাই করি, তাহলে আমার কি বের হইতে হবে, এল তো আমি জানি তাই না, এল কত আমাদের 5.2। ঠিক না, বোঝার কোনো কারণ আছে, এই ভ্যালুটা কি করবো, এখানে বসাই দিব, এক্স এর ভ্যালু কি এখানে বসাই দিব, তারপর সিম্পলিফাই করো না, দেখবা যে এটাই আসবে, এটা এটা জায়গায় থাকবে, আর 2 ইন্টু এত, তার মানে এত কিলোমিটার। এটা বোঝা গেছে ম্যাথটা, খুবই সহজ। আমি যে তোমাদেরকে এভাবে ম্যাথটা বুঝাই দিচ্ছি, আমার মনে হয় তোমাদের বরঞ্চ ক্ষতি হচ্ছে, তোমরা নিজেরা বুঝতে পারলে যে কোনো ধরনের ম্যাথ আসলে পারার কথা আর কি। আচ্ছা, এটা রিলেটেড যদি আর কোনো ম্যাথ থাকে বইতে করে নিও। এখন ভার্লে লুপ টেস্ট দিয়ে একটা ম্যাথ দেখবো। এ শর্ট সার্কিট ফল্ট ইজ লোকেটেড বাই ভার্লে লুপ টেস্ট, দ্য রেশিও আর্মস আর সেট এট পি অ্যান্ড কিউ। এখানে পি এবং কিউ ক্লিয়ারলি বলা আছে। and the values of variable resistance, এখানে আবার বলতে পারো স্যার এখানে তো আবার পি বেশি দিচ্ছেন কিউ কম দিচ্ছেন, কিন্তু তোমাদের যখন বইতে যখন ম্যাথ করছে সে কিন্তু বলে নাই যে কোনটা পি কোনটা কি, সে আবার ধরে নিছে এটা পি এটা কিউ। ঠিক আছে, কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি মেনশন করে দিব। and the values of variable resistance s, আচ্ছা একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 16। ঠিক আছে, ফর পজিশন 1, পজিশন 1 এর জন্য 5। আচ্ছা, পজিশন 1 এর জন্য বলতেছে হচ্ছে এস, সেটা হচ্ছে কত 16 ওহম। ঠিক আছে, আর পজিশন 2 এর জন্য কত আসতেছে 7 ওহম, আমি যদি কোনো কারণে ভুল না করি আর কি, তাই না? সেটাই তাই না, পজিশন 1 এর জন্য আমার ভ্যালু কত আসতেছে 16, আর 2 এর জন্য কত আসতেছে 7 ওহম। কারণ আমরা যদি ভার্লে লুপ টেস্ট আবার দেখি, এখানে কি সুইচিং করার আমাদের অপশন থাকে, একটা হচ্ছে এই যে কে সুইচ, সেটা একবার পজিশন 1 এ থাকতে পারে, আর সেটা থাকতে পারে হচ্ছে পজিশন 2 তে। নাম্বার 208, কোনো সমস্যা? স্যার সরি স্যার, স্যার ভুলে স্যার আরেকজনকে দিতে গিয়ে। এই ক্লাসে বসে বসে এই করো না, দেখাই দিব নাকি যে টেক্সট করো যে সবাই রে।
না স্যার ভুল আছে দিয়ে দিছি। ক্লাস বোরিং লাগতেছে, আর করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো শেষ করে দিচ্ছি। পজিশন 1 এ রেজিস্ট্যান্স ভ্যালু, 2 এর রেজিস্ট্যান্স ভ্যালু ওখানে দেওয়া আছে, একটা 16 আর একটা হচ্ছে 7 ওহম। আচ্ছা, the sound and faulty cables are identical and have a resistance of 4 ohm per kilometer. Determine the length of each cable. প্রত্যেকটা কেবলের লেংথ এখানে দেওয়া নাই, প্রত্যেকটা লেংথ বের করতে হবে, প্রত্যেকটার এল বের করতে হবে, ঠিক আছে? L1 না সরি L, the distance of fault from the test end, এবং L এর সাথে সাথে আমার L1 এ বের করতে হবে। তাহলে সুইচ যখন S1 এ থাকে, যখন 1 পজিশনে থাকে, তখন ফর্মুলা হচ্ছে এটা, আমরা অলরেডি আগে থেকে জানি। তো R প্লাস X এগুলো কি হবে? P জানি, Q জানি, S1 জানি। S1 কত? প্রথম পজিশনের জন্য হচ্ছে S, সেটাকে কি বলতেছি? 16। ওকে, তাহলে প্রত্যেকটা কেবলের রেজিস্ট্যান্স অফ ইচ কেবল কি হবে? আমি R প্লাস X মানে কি? R প্লাস X মানে কি? পুরোটা না, সেটা কি? টুয়াইস L না? যদি টুয়াইস L হয় তাহলে L ইকুয়াল টু আমি কি লিখতে পারি? টুয়াইস L যদি হয় কত জানি আসছে, তার মানে শুধু L আসলে কি হবে? তার হাফ হবে না? এটা কি বোঝা গেছে? R প্লাস X মানে কি? পুরোটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে হাফ কেবলের রেজিস্ট্যান্স কি হবে? 4 ওহম। আচ্ছা, the length of each কেবল কি হবে? যদি আমি তার রেজিস্ট্যান্স জানি, সো এখানে কি তার প্রত্যেক কিলোমিটার কি পরিমাণ রেজিস্ট্যান্স ড্রপ হচ্ছে, রেজিস্ট্যান্সে আসতেছে, সেটা ভ্যালু আমরা জানি। তাহলে এখান থেকে এটা পারি, কারণ 4 মানে কি? 4 ওহম, আর 0.4 কি? ওহম পার কিলোমিটার। তাহলে ওহম বাদ চলে যায়, কিলোমিটার থাকে, দ্যাট মিন্স এটা জাস্টিফাই। যখন এটা পজিশন 2 তে থাকে আবার আমরা এটা জানি। তো 2 এর জন্য আমরা যে আবার সিম্পলিফাই করি, এখান থেকে আমরা কি বের করতেছি? X এর ভ্যালু বের করতেছি। যদি আমরা একইভাবে আর X জানি, তার মানে টেস্ট এন্ড থেকে যদি ফল্ট যেখানে হয়েছে সেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি X জানি, তাহলে প্রত্যেক কিলোমিটার কি পরিমাণ রেজিস্ট্যান্স সেটার ভ্যালু জানি, তাহলে সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি সেই ডিসটেন্সটাও বের করতে পারি। এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার মনে হয় নেই স্যার। আচ্ছা, দেখো মেজারমেন্ট কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স, এটাতে তুমি যে খুব একটা মজা পাবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি না। সো কাছে যতক্ষণ থাকো একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে ফাইনালেও এবং পরীক্ষায় তোমাদের কষ্টটা কম হবে। আমি জানি ক্লাসটা বোরিং, বাট এই ক্ষেত্রে কিছু করার নাই আর কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্স তো প্রত্যেকদিন জুম থেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।